নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর একটা চ্যাপ্টার নিয়ে এসেছি, কারণ অলরেডি 11-এর যতটুকু পরীক্ষা হয়েছিল তারপর থেকে পরীক্ষাগুলো স্টপ করে দেওয়া হয়েছে, আমরা প্রত্যেকেই জানি, এবং তারা প্রমোট হয়ে গেছে ক্লাস 12-এ। সুতরাং ক্লাস 12-এ আমাদেরকে লকডাউনের মধ্যে কিন্তু বসে থাকলে চলবে না, পড়াশোনাটাকে স্টার্ট করে দিতে হবে। প্রথমেই যেটা আছে, টোটাল 12-এর সিলেবাসটা মেন 4টে পার্টে বিভক্ত। প্রথমটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাট, তারপরে 2 নম্বর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, 3 নম্বর অপটিক্স এবং 4 নম্বর হচ্ছে মডার্ন ফিজিক্স। তো ইলেকট্রোস্ট্যাটের মধ্যে একটা পোর্শন নিয়ে আমি টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ক্যাপাসিটর। সম্পূর্ণ নতুন একটা টপিক, এর আগে এটা নিয়ে আমাদের নিচু ক্লাসগুলোতে কিন্তু কোনো ডিসকাশন হয়নি। সুতরাং খুব ভালো মতো বুঝবে এবং টেক্সট বইটা ফলো করবে, তারপর কোনো কোশ্চেন থাকলে করবে। আমি এক এক করে একটা ক্লাসে হবে না, বিভিন্ন ক্লাসে বিভিন্ন ভিডিওতে আরও আপলোড করব, পার্ট 1 পার্ট 2 করে। আজকে পার্ট 1, এতে আমি ক্যাপাসিটর কী সেটা সম্পর্কে তোমাদেরকে বলবো এবং ইন্ট্রোডাকশন দেব। তো প্রথমেই আসি যে পরিবহন ক্ষমতা, এটার দিক থেকে আমরা কিন্তু যারা কারেন্ট পরিবহন করে তাদেরকে আমরা কি বলে থাকি? কন্ডাক্টর। আর যারা তড়িৎ পরিবহন করে না তাদেরকে আমরা কি বলি? ইনসুলেটরস। কন্ডাক্টরের মধ্যে কারা কারা পড়ে এটা আমরা ছোটবেলাতেই দেখে এসেছি, যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, আরও বিভিন্ন আছে। ইনসুলেটরের মধ্যে কাঠ, কাঁচ, কাগজ, এরকম বিভিন্ন আছে। এখন প্রশ্ন হলো যে এরা কেন তড়িৎ পরিবহন করছে আর এরা কেন তড়িৎ পরিবহন করছে না, কারণটা কি? এটার একটা উত্তর আমরা পড়ে এসেছি, সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। ফ্রি ইলেকট্রন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফ্রি ইলেকট্রন বলতে আমরা কি বুঝি? ইলেকট্রনিক কনফিগারেশনগুলো যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এদের প্রত্যেকেরই যে লাস্ট অরবিট অর্থাৎ ভ্যালেন্স শেল, যেটাকে আমরা বলছি যোজ্যতা কক্ষ, ভ্যালেন্স সেলের মধ্যে যে ইলেকট্রনসগুলো আছে সেগুলো হচ্ছে, যারা দেখব লেস দ্যান হাফ ফিল্ড, তারা গুড কন্ডাক্টরস। তার মানে এরা ফ্রি ইলেকট্রন, মানে এরা মুক্ত ইলেকট্রন। মুক্ত মানে কি? এদের কি কোনো বল নেই, বা নিউক্লিয়াসের সাথে এদের কি কোনো আকর্ষণ বল নেই? আছে, কিন্তু আকর্ষণ বলটা অত্যন্ত কম। দিজ আর লুজলি বাউন্ড ইলেকট্রনস, অর্থাৎ এরা ফ্রিলি অ্যাটমের মধ্যে ঘুরে বেড়ায়। এদের সাথে অনেকটা গ্যাস মলিকিউলের তুলনা করা যেতে পারে। তার জন্য অনেক সময় আমরা ইলেকট্রন গ্যাস বলে অভিহিত করতে পারি এটাকে। নিচের কক্ষের ইলেকট্রনগুলো যেমন ফার্মলি বাউন্ড থাকে, অ্যাটাচ থাকে নিউক্লিয়াসের সাথে, অর্থাৎ নিউক্লিয়াস এবং এদের মধ্যে যে আকর্ষণ বলটা অত্যন্ত তীব্র। ভ্যালেন্স সেলে এদের ক্ষেত্রে ইলেকট্রনগুলো কি হয়, যেহেতু আমি বললাম যে লেস দ্যান হাফ ফিল্ড যারা, তাদের কি হয়, যেহেতু অ্যাটমের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে তার অক্টেটকে কমপ্লিট করার, সুতরাং এই ইলেকট্রনগুলো অ্যাটমের মধ্যেই থাকে, অ্যাটমের থেকে বাইরে বেরিয়ে যেতে পারে না, কিন্তু তার মধ্যে থেকেই ফ্রিলি তারা ঘোরাফেরা করে, এবং নিউক্লিয়াসের সাথে এদের আকর্ষণ বলটা অত্যন্ত ক্ষীণ। তার জন্য তাদেরকে আমরা বলি ফ্রি ইলেকট্রন। ইনসুলেটর যারা, তাদের মধ্যে কিন্তু এই ফ্রি ইলেকট্রন নেই, সুতরাং তারা তাপ এবং তড়িৎ পরিবহন এক্ষেত্রে করতে পারে না। এখন এখানে একটা মিসকনসেপশন থাকতে পারে, যেমন ডায়মন্ড, এটা কিন্তু ইনসুলেটর, কিন্তু ডায়মন্ড আবার গুড কন্ডাক্টর অফ হিট
কিন্তু ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এইটা কেন? এর জন্য আমাদেরকে ভিটামিন ফ্রাঞ্জ ল এবং আরও ফার্দার যে স্টাডিজ আছে সেটা ক্লাস 12-এর সিলেবাসে থেকে সম্ভব নয়। তবে এটা আপাতত তোমরা ব্যতিক্রম হিসেবে জেনে রাখো যে হীরা অর্থাৎ ডায়মন্ড এ ইনসুলেটর হলো, এ কিন্তু তাপ পরিবহন করতে পারে খুব ভালো, কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। আবার গ্রাফাইট আছে, গুড কন্ডাক্টর। সুতরাং কিছু কিছু ব্যতিক্রমও আছে। তাহলে মেনলি যে ব্যাপারটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কন্ডাক্টরের মধ্যে আমরা এটা ছোটোবেলার থেকেই পড়ে এসেছি, দিজ আর কন্ডাক্টার্স অ্যান্ড দিজ আর ইনসুলেটার্স। কেন এরা কন্ডাক্ট করে? গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কেন এরা? তার কারণ এদের মধ্যে প্রচুর পরিমাণে, এক কথায় যদি বলতে হয়, ফ্রি ইলেকট্রন রয়েছে। আচ্ছা, এইবার এই কন্ডাক্টরগুলোকে যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে এদের বিহেভিয়ার কি হবে, অর্থাৎ বিহেভিয়ার অফ কন্ডাক্টর ইন ইলেকট্রিক ফিল্ড, সেটা এক এক করে দেখে নেওয়া যাক। ধরা যাক এদিকে প্লাস এবং এটা মাইনাস, তাহলে এর মধ্যে আমি একটা কন্ডাক্টরকে রেখেছি, তাহলে কি দাঁড়াবে? তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা প্রত্যেকেই জানি প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, বাইরের ইলেকট্রিক ফিল্ড। তখন এর মধ্যে যে ফ্রি ইলেকট্রনসগুলো রয়েছে তারা কিন্তু ডিউ টু ইন্ডাকশন প্লাসের দিকে এখানে চলে আসবে এবং অপোজিট দিকে, অর্থাৎ এরকম একটা সজ্জারীতি লাভ করবে। এবং এই অ্যারেঞ্জমেন্টটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না একটা ইকুইলিব্রিয়াম পজিশন রিচ করছে। অর্থাৎ বাইরে ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে হবে এর ভেতরে কিন্তু ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা ঠিক তার অপোজিটে হবে। ততক্ষণ অবধি এটা চলতে থাকবে যতক্ষণ না অবধি নেট ইলেকট্রিক ফিল্ড ইনসাইড নেট ফিল্ড ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা বলতে পারি যে ইনসাইড দ্য কন্ডাক্টর দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ 0। অর্থাৎ এখান থেকে কি কনক্লুশন করতে পারি? ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইজ 0। অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। এটা হলো 1 নম্বর। নেক্সট, আমরা দেখব যে অ্যাট দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর, অর্থাৎ ধরা যাক এটা একটা কন্ডাক্টর, তাহলে এইখানে সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কি হবে? ধরা যাক এদিকে যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে এবং এটা যদি তার সারফেসে থাকে, সারফেসের নর্মাল, তাহলে সারফেসের সাথে এই অ্যাঙ্গেলটা কত? থিটা ইকুয়াল টু। এবং এখান থেকে আমরা বলতে পারি যে জাস্ট আউটসাইড দ্য সারফেস অফ এ চার্জড কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইজ নর্মাল টু দ্য সারফেস। ইলেকট্রিক ফিল্ড is নর্মাল টু দ্য সারফেস। কেন? যদি নর্মাল না হতো তাহলে কি হতো? সারফেসের দিকে এর একটা কম্পোনেন্ট থাকতো। ভেক্টর আমরা প্রত্যেকেই পড়েছি ক্লাস 11-এ। যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না হতো তাহলে এক্ষেত্রে আমরা জানি যে একটা অ্যাঙ্গেল যদি থাকে তাহলে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে এবং এই কম্পোনেন্টটা cos থিটা হয়। ধরা যাক f, তাহলে এটা কি হবে? f cos থিটা। ই যদি হয় ই cos থিটা এবং এদিকে নর্মাল কম্পোনেন্টটা হয় ই sin থিটা। তাহলে নর্মাল যদি না হতো তাহলে হরাইজন্টালে একটা কম্পোনেন্ট থাকতো cos কম্পোনেন্ট, এবং এই কম্পোনেন্টটা কি করতো? তাহলে এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকতো সারফেসের সাথে লাগালাগি অবস্থায়, এবং সেটা কি করতো? কন্ডাক্টরের মধ্যে একটা সারফেস কারেন্টের জন্ম দিত। কিন্তু এই সারফেস কারেন্ট
বাইরে যেহেতু ইলেকট্রিক ফিল্ড নেই, সুতরাং এটা কনজারভেশন অফ ল এর বিরোধী, অর্থাৎ এখানে সারফেস কারেন্ট কিন্তু থাকতে পারবে না, অর্থাৎ সারফেস কারেন্ট এক্ষেত্রে কি হবে, জিরো হবে। তাহলে সারফেস কারেন্টটা জিরো, তার মানে ইলেকট্রিক ফিল্ড কি হবে, নর্মাল টু দ্য সারফেস। তাহলে 2 নম্বর কনক্লুশন কি দাঁড়ালো, যে ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ নর্মাল টু দ্য সারফেস অফ এ কন্ডাক্টর। এটা আমরা দেখব 3 নম্বর পয়েন্ট, charge resides only on the surface of a conductor। অর্থাৎ একটা কন্ডাক্টর যদি থাকে, তাহলে একে যদি আধান দেওয়া হয়, তাহলে আধানগুলো কিন্তু এর মধ্যে থাকবে না, এর মধ্যে থাকবে না। কোথায় থাকবে, এর সারফেসে থাকবে। 3 নম্বর প্রপার্টি, সারফেসে থাকবে কেন, কেন মধ্যে থাকবে না, তার কারণ এটা আমরা গাউসের সূত্র আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, গাউসের সূত্র। তাহলে এইখানে ঠিক এটা নিচে যদি আমি একটা গাউসিয়ান সারফেস কল্পনা করি, তাহলে এইখানে যেহেতু আগের পয়েন্টে আমরা পড়েছি যে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর ফাই ইকুয়াল টু কি আমরা জানি, ই ডট ডিএস। তাহলে যেহেতু ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে ইলেকট্রিক ফ্লাক্সও ইনসাইডে কি হবে, জিরো। এবং এক্ষেত্রে ই ডট ডিএস ইকুয়াল টু আমরা জানি কিউ বাই এপসাইলন জিরো। তাহলে এখান থেকে যেহেতু এটা জিরো, তাহলে কিউ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ইনসাইডে কোনো চার্জ কিন্তু থাকবে না। এটা গাউসের সূত্র থেকে আমরা ডাইরেক্ট প্রমাণ করতে পারি। তাহলে প্রপার্টিগুলো কি হলো, প্রথম প্রপার্টি আমরা কি দেখলাম, প্রথম প্রপার্টি আমরা দেখলাম যে ইনসাইড অফ এ কন্ডাক্টর দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড, কন্ডাক্টরের মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। 2 নম্বর প্রপার্টি কি দেখলাম, যে ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ নর্মাল টু দ্য সারফেস অফ এ কন্ডাক্টর। আর 3 নম্বর দেখলাম যে আধানটা সবসময় একটা কন্ডাক্টরের সারফেসে অবস্থান করে, তার মধ্যে কিন্তু থাকবে না। অর্থাৎ হলো যদি কোনো একটা স্ফিয়ার না হয়, তাহলে তার যে আধানটা দেওয়া হবে, সলিড হলে কিন্তু নয়, হলো যদি স্ফিয়ার না হয়, তাহলে সেটা সবসময় তার সারফেসে থাকবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পোটেনশিয়াল ইজ constant. Potential is constant within and on the surface of a conductor. অর্থাৎ আমরা জানি যে ইনসাইড অফ এ কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো, এটা আমরা দেখেছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেহেতু ইনসাইড, ভেতরে জিরো, সুতরাং ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক হচ্ছে ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর। তাহলে যেহেতু ই ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ভি ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ জিরো হয় ম্যাথামেটিক্যালি যদি বলতে থাকি, তাহলে ভি অবভিয়াসলি কনস্ট্যান্ট, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হবে। তাহলে ই জিরো হয়ে যাচ্ছে, কিন্তু ভি কিন্তু একটা ফাইনাইট ভ্যালু থাকছে, বাট দিস ইজ কনস্ট্যান্ট। তাহলে ইনসাইড অফ এ কন্ডাক্টর, এই ইনসাইড থেকে শুরু করে একদম সারফেস অবধি কিন্তু সিমিলার ভ্যালু থাকবে। এবং যদি আমি একটা গ্রাফ প্লট করি এখান থেকে, এদিকে পোটেনশিয়াল আর এদিকে আর, এবং এইটা যদি আমার সাপোজ স্ফিয়ারটা হয়, তাহলে এক্ষেত্রে এটা ধরা যাক তার ব্যাসার্ধ আর, তাহলে পোটেনশিয়ালের গ্রাফটা হবে এই, অর্থাৎ ভেতরে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট। এবং এটাই যদি ই হয়ে যায়, অর্থাৎ পাশে যদি আরেকটা গ্রাফ আমি টানি,
তাহলে এটা কিন্তু এখান থেকে হয়ে যাবে 0, কারণ ইনসাইড দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড। এবং এইটা আরও স্টিপলি ফল করবে, কারণ এক্ষেত্রে VR প্রপোর্শনাল টু 1/r এবং এক্ষেত্রে ER প্রপোর্শনাল টু 1/r²। তাহলে আরও শার্প ফল করবে, মানে এর স্লোপটা কিন্তু অত্যন্ত বেশি হবে, এটার তুলনায় এটার স্লোপটা বেশি হবে। এবং ইনসাইড এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা হচ্ছে 0। তাহলে এই দুটো গ্রাফও আমার খুব ইম্পর্ট্যান্ট। তাহলে চারটে প্রপার্টি কি হলো? প্রথম প্রপার্টি দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড ইজ 0 ইনসাইড কন্ডাক্টর। 2 নম্বর প্রপার্টি কি দেখলাম? যে ইলেকট্রিক ফিল্ড ইজ নর্মাল। 3 নম্বর প্রপার্টি দেখলাম যে চার্জটা সবসময় সারফেসে অবস্থান করে, আধান যদি দেওয়া হয় সেটা কিন্তু কন্ডাক্টরের সারফেসে অবস্থান করে। আর 4 নম্বর পয়েন্ট দেখলাম পোটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট অন দ্য সারফেস অ্যান্ড উইদিন দ্য কন্ডাক্টর। তাহলে পোটেনশিয়াল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে যেতে আমার কোনো কাজও করতে হবে না, কারণ পোটেনশিয়াল ডিফারেন্সটা কী হবে? এই পয়েন্টেরও যা পোটেনশিয়াল, এই পয়েন্টেরও সেম পোটেনশিয়াল। তাহলে দুটো পয়েন্টের A আর B দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কি? এরও যা এরও তা পোটেনশিয়াল, তাহলে ডিফারেন্স কত হবে? 0। তাহলে পোটেনশিয়াল যদি কোনো ডিফারেন্স না থাকে, তাহলে এখান থেকে এখানে একটা আধানকে নিয়ে যেতে আমার কিন্তু কোনো কার্যও করতে হবে না, অর্থাৎ দিজ আর ইকুইপোটেনশিয়াল সারফেস এবং ওয়ার্ক ডানটা হচ্ছে এক্ষেত্রে 0। এবং 5 নম্বর পয়েন্ট, সেটা আসছি এটার পরে। 5 নম্বর পয়েন্ট বলছে ইলেকট্রিক ফিল্ড at the surface of a charged conductor is proportional to its surface charge ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা। সারফেস চার্জ ডেনসিটি সিগমা মানে হচ্ছে Q/A, অর্থাৎ Q/A এরিয়া, A ফর এরিয়া, আর Q হচ্ছে মোট যে চার্জ দিয়েছি তাকে এরিয়া দিয়ে ভাগ করলে, অর্থাৎ একক ক্ষেত্রফলের যে আধান সেটাই হচ্ছে তার সারফেস চার্জ ডেনসিটি। তাহলে এটা আমরা প্রমাণ করব যে কোনো আধানগ্রস্ত কন্ডাক্টরের ক্ষেত্রে E ইজ প্রপোর্শনাল টু সিগমা। এটাকে অনেক সময় কুলম্বস থিওরেম বলে আমরা অভিহিত করতে পারি। এক্ষেত্রে যে কোনো একটা কন্ডাক্টর নিলাম এবং এইখানে একটা গাউসিয়ান সারফেস আমরা কল্পনা করলাম সাপোজ। তাহলে এখানে একটা সিলিন্ডার নিতে হবে, সিলিন্ডারের একটা পার্ট ভেতরে থাকবে আর একটা পার্ট বাইরে থাকবে। তাহলে ভেতরে আমরা জানি যে সিলিন্ডারটার ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত? 0, কন্ডাক্টরের ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। এবং আধানটা কোথায় আছে? সারফেসে অবস্থান করছে কন্ডাক্টরের ভেতরে, আগেই আমরা দেখেছি। তাহলে এখান থেকে এইটা হচ্ছে আমার সাপোজ ডেল্টা S, এবং এখান থেকে ইলেকট্রিক ফিল্ড নর্মাল অ্যাট দ্য সারফেস। তাহলে গাউসের সূত্র কি বলছে? phi E ইকুয়াল টু, এক্ষেত্রে d phi E ইকুয়াল টু E ডট ডেল্টা S, এবং যেহেতু নর্মাল তাহলে ডেল্টা S এর যা ডিরেকশন, E এর ডিরেকশন সেদিকেই হবে, অর্থাৎ E যেদিকে ক্ষেত্রফলের ডিরেকশনটাও সেই দিকে হবে। সুতরাং E ডেল্টা S cos 0 ডিগ্রি, তার মানে আলটিমেটলি E ডেল্টা S ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? Q বাই dq বাই এপসাইলন 0। এখন এই ডেল্টা S এ কতটা চার্জ আছে? তাহলে dq ইকুয়াল টু কত? সিগমা ইন্টু ডেল্টা S, কারণ আমি আগেই বলেছি সিগমা মানে কি? Q বাই A। তাহলে সিগমা ইকুয়াল টু dq বাই ডেল্টা S, মানে ক্ষুদ্র এরিয়াতে Q বাই A, এর ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা S এবং এখানে চার্জ আছে হচ্ছে Q। তাহলে E ডেল্টা S ইকুয়াল টু dq মানে সিগমা ডেল্টা S বাই এপসাইলন 0। তাহলে কাটাকাটি করলে এখানে দাঁড়ালো E ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন 0,
অর্থাৎ ই প্রপোর্শনাল টু সিগমা। এটাকে অনেক সময় কুলম্বস থিওরেম দিয়েও আমরা অভিহিত করতে পারি। তাহলে এই 5টা প্রপার্টি আমাদেরকে মনে রাখতে হবে ইলেকট্রিক ফিল্ডে থাকলে কন্ডাক্টরের 5টা প্রপার্টি কী কী। আরেকবার আমি সামারাইজ করছি, ভালো করে শুনবে তোমরা। প্রথম প্রপার্টি আমরা কি দেখলাম, যে ইনসাইড অফ এ কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড কিন্তু থাকে না, ইলেকট্রিক ফিল্ড 0। 2 নম্বর প্রপার্টি আমি দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ নর্মাল টু দ্য সারফেস অফ এ কন্ডাক্টর। আচ্ছা, 3 নম্বর প্রপার্টি দেখলাম যে কোনো কন্ডাক্টরে যদি চার্জ দেওয়া হয় তাহলে চার্জটা কিন্তু সবসময় তার সারফেসে অবস্থান করে। 4 নম্বর প্রপার্টি আমরা দেখলাম কি, যে পোটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট। ইলেকট্রিক ফিল্ড যদি ভেতরে 0 হয় তাহলে পোটেনশিয়াল ভেতরে থেকে শুরু করে সারফেস অবধি কনস্ট্যান্ট, পোটেনশিয়ালের ভ্যালুটা কনস্ট্যান্ট। এবং দুটো গ্রাফও দেখলাম। আর লাস্ট 5 নম্বর পয়েন্ট দেখলাম, এটা অনেক সময় কুলম্বস থিওরেম বলে অভিহিত করি আমরা, যে ই ইজ প্রপোর্শনাল টু সিগমা, যেখানে সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটিটা আর কিছুই না, টোটাল চার্জকে তার এরিয়া দিয়ে ভাগ করেছে, অর্থাৎ একক ক্ষেত্রফলে কি পরিমাণ আধান আছে তাকেই বলা হচ্ছে তার আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেনসিটি। এরপর আমি একটা প্রবলেম তোমাদেরকে দেখাবো, সেই প্রবলেমের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে যে কী ধরনের প্রবলেম এনসিইআরটিতে থাকে এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। এখানে 5টা ছবি দেওয়া আছে, ABCD তোমরা দেখতে পাচ্ছ। এদের মধ্যে বলা আছে যে কোন ফিগারগুলো ক্যান নট পসিবলি রিপ্রেজেন্ট ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড লাইন্স। এখন বলরেখা সম্পর্কে তোমাদের আশা করি আইডিয়া আছে। বলরেখাগুলো কি? ধরে নাও বলরেখা হচ্ছে, সংজ্ঞা যদি দিতে হয় তাহলে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে যদি ছেড়ে দিই তাহলে সেটা কোনো ইলেকট্রিক ফিল্ডে যে পথে যায়, যে পথে গমন করে, সেই পথটাই হচ্ছে তার বলরেখা বা লাইনস অফ ফোর্স। তাহলে বলরেখাগুলো ধরে নাও প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান +1 চার্জ +1 কুলম্ব একক ধনাত্মক আধানকে যদি ছেড়ে দিই তাহলে ওটা কি হবে, প্লাস থেকে দূরে যাবে। তার মানে বলরেখাগুলো সবসময় প্লাস থেকে শুরু হবে এবং মাইনাসে গিয়ে কী হবে, শেষ হবে। তাহলে লাইন্স অফ ফোর্সের গুরুত্ব কি? লাইন্স অফ ফোর্সের গুরুত্বটা হচ্ছে যে কোনো পয়েন্টে যদি আমি এখানে স্পর্শক ড্র করি বা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই পয়েন্টে এই ট্যানজেন্টটা বা স্পর্শকটা যেদিকে থাকবে সেটা হচ্ছে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে নির্দেশ করবে। অর্থাৎ এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে সেটা আমি বুঝবো কী করে, এই বলরেখাগুলো ড্র করে। তবে বলরেখাগুলো কিন্তু ইমাজিনারি লাইন্স অফ ফোর্স, এবং আরেক বেশ কিছু প্রপার্টি পড়তে হবে এগুলোর। এটা কোনোদিন পরস্পরকে ইন্টারসেক্ট করবে না, অর্থাৎ ছেদ করবে না। মানে দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, কারণ যদি ছেদ করে তাহলে একই পয়েন্টে কী হবে, দুটো ট্যানজেন্ট আমি ড্র করব, তার মানে একই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশন হয়ে যাচ্ছে, যেটা পসিবল না। সিমিলার জিনিস তোমরা কিন্তু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেও দেখবে। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাট আর ম্যাগনেটোস্ট্যাট এদের মধ্যে কিন্তু অনেক মিল আছে, ঠিক আছে। এই দুটো মিলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং পরে যে ফিল্ড থিওরি আছে সেখানেও কিন্তু ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম আলাদা কিছু নয়, সেখানেও গিয়ে কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে এরা একই। যাই হোক, সেগুলো পরের ব্যাপার। আপাতত এখানে আসি। প্রথমে এতে আগের যে 5টা প্রপার্টি আমরা দেখলাম তাতে এইটা কি হবে, ইলেকট্রিক ফিল্ড কি এখানে রিপ্রেজেন্ট করবে? আমি বলেছিলাম 5টার মধ্যে একটা প্রপার্টি যে ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ নর্মাল টু দ্য সারফেস। তাহলে এখানে কি নর্মাল হচ্ছে না, তাহলে এরা হবে না, অর্থাৎ এ রিপ্রেজেন্ট করছে না। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কিন্তু নর্মাল নয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করেনি, সুতরাং এ নয়, এটা তাহলে হচ্ছে না। বি কি হবে? বিতে একটা ডিফেক্ট দেখো, এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স মাইনাস থেকে শুরু হয়েছে প্লাসে গিয়ে শেষ হয়েছে, এটা কিন্তু হতে পারে না। বলরেখা সবসময় প্লাস থেকে শুরু হবে, মাইনাসে গিয়ে শেষ হবে, কারণ বলরেখা মানেই হচ্ছে একটা একক ধনাত্মক আধানকে ছেড়ে দিয়েছি, ও যেদিকে যাবে তাহলে ও কিন্তু মাইনাসের দিকে যাবে, অর্থাৎ এই ডিরেকশনটা ঠিক নেই।
এই ডিরেকশনটা যদি এদিকে থাকতো তাহলে এটা ঠিক হতো, তাহলে বিটাও কিন্তু ঠিক নয়। নেক্সট সি, সিতে কোনো ভুল নেই, প্লাস থেকে শুরু হয়েছে এবং এরা পরস্পরকে রিপেল করছে, পরস্পরকে রিপেল করছে অর্থাৎ বিকর্ষণ করছে, তাহলে সি ইজ রাইট, এইটা ঠিক আছে। ডি, ডিতেও ভুল, আমি বলেছি কি ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কখনো পরস্পরকে ইন্টারসেক্ট করবে না, কিন্তু এই পয়েন্টটা দেখো এটা ইন্টারসেক্ট করেছে, তাহলে ডিটাও ঠিক নয়। তাহলে এই পয়েন্টে কি দুটো ডিরেকশন পাবো, দুটো ট্যানজেন্ট পাবো। আর ই লাস্টে এখানেও ঠিক নেই, একে তো এখানে 90 ডিগ্রি কোণ করেনি অর্থাৎ নর্মাল নয়, আর 2 নম্বর হচ্ছে এখানে ক্লোজ লুপ তৈরি করেছে ইলেকট্রিক ফিল্ডগুলো। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড লাইন্স ক্যান নট ফর্ম ক্লোজড লুপস, তাহলে অর্থাৎ বদ্ধ লুপ এরা তৈরি করবে না, তাহলে ই পয়েন্টটাও কিন্তু ঠিক নেই। তাহলে একটাই মাত্র ঠিক এখানে ড্র করা হয়েছে, দ্যাট ইজ সি। আচ্ছা, আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা শেষ, এবার আমরা ক্যাপাসিট্যান্সে আসবো, মেন পার্ট যেটা আমাদের ইন্ট্রোডাকশন টু ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স ব্যাপারটা কি? বাংলা হচ্ছে ধারকত্ব আর ক্যাপাসিটার হচ্ছে ধারক। ধারকত্ব মানে কিছু ধরে রাখার ক্ষমতা, যেমন তোমাকে যদি 1 লিটারের একটা বোতল দেওয়া হয় তাহলে তার মধ্যে কতটা জল তুমি ফুলফিল করতে পারবে, 1 লিটার অবধি জল কিন্তু তাদের রাখতে পারবে। যদি বেশি হয় তখন কি হবে, জলটা কিন্তু সে ধরে রাখতে পারবে না, উপচে যাবে। সেরকম কোনো কন্ডাক্টর কি পরিমাণ আধানকে ধরে রাখতে পারে, সাপোজ প্লাস চার্জ এখানে দেওয়া হয়েছে, কতটা পরিমাণ আধানকে এ ধরে রাখতে পারবে। তাহলে ইলেকট্রিক্যাল ক্যাপাসিট্যান্স সেটাই হচ্ছে মেজারমেন্ট আমরা করব ক্যাপাসিট্যান্স দিয়ে। তাহলে ইলেকট্রিক্যাল ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন কিভাবে দেওয়া যেতে পারে? ইট ইজ রিলেটেড টু দ্য এবিলিটি, ইলেকট্রিক্যাল ক্যাপাসিট্যান্স ইজ related to its ability to store electric charge, অর্থাৎ আধান ধরে রাখার ক্ষমতা, এর সাথে ক্যাপাসিট্যান্স শব্দটা সম্পর্কিত। ঠিক আছে, তাহলে কতটা পরিমাণ আধানকে ধরে রাখতে পারে, প্রত্যেকেরই একটা ক্ষমতা আছে, এরও ক্ষমতা আছে। আমি আধানের পর আধান দিয়েই যাব, ও কিন্তু একসময় তখন কি হয়ে যাবে, তখন কিন্তু লিকেজ হবে, অর্থাৎ অ্যাটমসফিয়ারে আধানটা তখন আর ধরে রাখতে পারবে না, লিক হয়ে যাবে অ্যাটমসফিয়ারে। তাহলে এই যে আধান ধরে রাখার ক্ষমতা, একেই বলা হচ্ছে ক্যাপাসিট্যান্স। এবার কিছু ম্যাথমেটিক্যাল ফর্মে আমরা দেখব, কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, তার মানে আধান যদি দিই তাহলে তার পোটেনশিয়ালটা বাড়বে, বিভব বাড়বে, তাহলে আধান যত দিতে থাকবো তার বিভব বাড়বে এবং বাড়তে বাড়তে এক সময় ম্যাক্সিমাম জায়গায় যাবে। তাহলে আমরা দেখেছি প্রপোর্শনালকে উঠিয়ে যখন সমান চিহ্ন দিয়েছি একটা কনস্ট্যান্ট এসছে, দ্যাট ইজ ক্যাপাসিট্যান্স। তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন কিভাবে দেওয়া যেতে পারে? সি ইকুয়াল টু কিউ ফর ভি ইকুয়াল টু 1, অর্থাৎ পোটেনশিয়াল 1 ইউনিট বাড়াতে গেলে যে পরিমাণ চার্জ আমাকে দিতে হবে সেটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স। ইউনিট অফ এ ক্যাপাসিট্যান্স হচ্ছে কি ফ্যারাড। তবে একটা জিনিস, ফ্যারাডটা কিন্তু প্র্যাকটিক্যাল ইউনিট নয়, অনেক বড় মাপের ইউনিট, সেটা আমরা দেখব পরে। প্র্যাকটিক্যালি আমরা ইউজ করব হচ্ছে মিউ এফ মাইক্রো ফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, 1 মিউ এফ মাইক্রো ফ্যারাড 10 টু দি পাওয়ার -6 মানে 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। এটাকে আবার অনেক সময় আমরা বলে থাকি পিএফ, পিকো ফ্যারাড। তাহলে 1 পিকো ফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। ন্যানো ফ্যারাড 10 টু দি পাওয়ার -9। তাহলে এগুলো হচ্ছে সমস্ত প্র্যাকটিক্যাল ইউনিট, মাইক্রো, পিকো, ন্যানো, এগুলো সমস্ত। এবার 1 ফ্যারাড কি হতে পারে, ফ্যারাডটা কেন প্র্যাকটিক্যাল ইউনিট নয় সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখি ক্যাপাসিট্যান্স অফ অ্যান আইসোলেটেড স্ফেরিক্যাল ক্যাপাসিটর, অর্থাৎ একটা স্ফিয়ার আছে, তাকে প্লাস চার্জ দেওয়া হয়েছে,
তাহলে চার্জটা কোথায় রিসাইড করবে, তার সারফেসে আমরা জানি। এর ব্যাসার্ধ ধরলাম আর। তাহলে আমরা প্রত্যেকেই জানি পোটেনশিয়াল ইকুয়াল টু কত, কিউ চার্জ যদি দেওয়া হয় তাহলে কিউ বাই 4πε0 আর। এই সারফেসে পোটেনশিয়ালটা কত, সেটা হচ্ছে ভি। এটা আমরা কিন্তু আগে চ্যাপ্টারে প্রমাণ করেছি, আশা করি তোমরা এটা জানো। তাহলে কিউ বাই ভি দাঁড়াচ্ছে কত, 4πε0 আর। তাহলে সি ইকুয়াল টু এফ। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু দাঁড়াবে 1/4πε0 সি। 1/4πε0 এর ভ্যালু কি, এটাও আগের চ্যাপ্টারে তোমরা দেখেছো। দ্য ভ্যালু ইজ 9 × 10⁻⁹ ε0 পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ভ্যালুগুলো বসিয়ে আমরা পাই। তাহলে সি এর ভ্যালু যদি ইফ সি ইকুয়াল টু 1 ফ্যারাড, তাহলে আর ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 9 × 10⁹ মিটার। কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ কত, 6 × 10⁻3। তাহলে আর্থ রেডিয়াস, তাহলে 1 ফ্যারাডের যদি ক্যাপাসিটার আমাকে তৈরি করতে হয় তাহলে তার ব্যাসার্ধ কত হতে হবে, 9 × 10⁹, কিন্তু আর্থের রেডিয়াস কত, 6 × 10⁻3। ঠিক আছে, সুতরাং আর্থের থেকেও অনেক বেশি রেডিয়াসের দরকার। তাহলে পৃথিবীতে বসে আমি 1 ফ্যারাড ধারকত্ব বানাতেই পারবো না। ঠিক আছে, আচ্ছা এবার আসি প্রিন্সিপাল অফ এ ক্যাপাসিটার। এইটা কিন্তু খুব ভালো মতো বুঝবে, ফান্ডামেন্টাল জিনিসটা কিন্তু এখানে লুকিয়ে আছে। ক্যাপাসিটারের সংজ্ঞা আগে আমরা দেখলাম, ক্যাপাসিট্যান্স যেটা আমি মেজার করছি তার ধারকত্বটাকে। ক্যাপাসিটার কি, ক্যাপাসিটার ইজ এ ডিভাইস, মানে যন্ত্র, টু স্টোর large quantity of electric charge। তাহলে লার্জ কোয়ান্টিটি অফ ইলেকট্রিক চার্জটা কিভাবে সম্ভব, কারণ আগে আমি বললাম যে একটা কন্ডাক্টরের তো লিমিটেশন আছে, কতটা আধান তাকে দেব, এভাবে তার পোটেনশিয়াল তো ইনফাইনাইট অবধি ইনক্রিজ করতে পারে না। কারণ আমি দেখলাম যে কিউ যত দেব তত কি হবে, তার পোটেনশিয়ালটা কিন্তু বাড়ছে, কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। তাহলে একটা টাইম পর লিকেজ শুরু হবে। তাহলে এক্ষেত্রে আমার দরকার দুটো কন্ডাক্টর। কি হলো তাহলে ব্যাপারটা, ধরা যাক এইটা একটা কন্ডাক্টর নিয়েছি, তাহলে এতে প্লাস চার্জ দেওয়া হয়েছে সাপোজ। তাহলে আমি এর ইনফাইনাইট অ্যামাউন্ট অফ প্লাস চার্জ এখানে আমি দিতে পারবো না, কারণ কিছুক্ষণ পর আমি যে বললাম লিকেজ শুরু হবে। তাহলে আরেকটা কন্ডাক্টরকে আমি এখানে আনলাম। তাহলে ডিউ টু ইন্ডাকশন কি দাঁড়াবে, এখানে মাইনাস চার্জ হবে, প্লাস, তাহলে ডিউ টু ইন্ডাকশন কি হবে, আবেশ যেটা সবসময়, এটা চুম্বকের ক্ষেত্রে আমরা দেখেছি, কোনো চুম্বক যদি এখানে আনি নর্থ সাউথ এবং কোনো চুম্বক পদার্থকে আনি, তাহলে আকর্ষণের পূর্বে কি হয়, এখানে একটা টেম্পোরারিলি সাউথ পোল তৈরি হয় এবং দুটো নর্থ পোল তৈরি হয়, এবং তারপর এটা এর কাছে গিয়ে অ্যাট্রাক্টেড হয়। তাহলে ইন্ডাকশনের জন্য ডিউ টু ইন্ডাকশন এখানে নেগেটিভ চার্জ তৈরি হলো, এবং অপোজিট সারফেসে কি তৈরি হবে, প্লাস চার্জ তৈরি হবে ডিউ টু ইন্ডাকশন। নেট চার্জ কিন্তু এক্ষেত্রে 0 এইটার ক্ষেত্রে। তাহলে প্লাস চার্জ দেওয়া ছিল, মাইনাস কি করবে, এফেক্টিভলি এই চার্জটাকে কিছুটা রিডিউস করবে এবং পোটেনশিয়ালকে কমাবে, এফেক্টিভলি রিডিউস করবে, কারণ প্লাস এখানে মাইনাস, আর এই প্লাসটা কি করবে, আবার কি করবে, পোটেনশিয়ালটাকে বাড়িয়ে দেবে। কিন্তু যেহেতু এই কন্ডাক্টরটার, ভালো মতো শুনবে, কন্ডাক্টরটার একটা ফাইনাইট উইথ আছে, অর্থাৎ এইরকম ধরা যাক একটা কন্ডাক্টর আছে, অর্থাৎ ফাইনাইট একটা উইথ আছে, মানে তাহলে নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জের কি আছে, কাছে আছে,
আর পজিটিভ চার্জ থেকে কি আছে, একটু হলেও দূরে আছে, এই পরিমাণ দূরে আছে, কারণ এটা যেহেতু কিছুটা চওড়া। তাহলে এর উপর এই নেগেটিভ চার্জের প্রভাবটা বেশি, পজিটিভ চার্জের প্রভাবটা একটু হলেও কম। কেন কম? কারণ এই ফাইনাইট উইথ আছে। ঠিক আছে, তাহলে নেগেটিভ চার্জটা কি করবে, পোটেনশিয়ালটাকে কমাবে, পজিটিভ চার্জটা কি করবে, পোটেনশিয়ালটাকে বাড়াবে। কিন্তু এফেক্টিভলি কি হবে, আমি যেহেতু বলেছি নেগেটিভ চার্জটা কাছে আছে বলে এফেক্টিভলি এর পোটেনশিয়ালটা কিন্তু কমবে, কারণ নেগেটিভ চার্জটা কাছে আছে। তাহলে পোটেনশিয়াল যেহেতু কমলো, তাহলে পোটেনশিয়ালটাকে আবার আগের ভ্যালুতে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে, কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। ভি যদি কমে যায় তাহলে আবার কিছু পরিমাণ কিউ আমি দিতে পারবো, অর্থাৎ এর ক্যাপাসিটি কিন্তু বেড়ে গেল। ফলে যে পরিমাণ কিউ এতে দিয়েছিলাম, পাশে যদি আরেকটা কন্ডাক্টরকে রাখি তাহলে আরও কিছু পরিমাণ চার্জ এতে আমি দিতে পারবো। আরেকবার বলি, ভালো মতো শোনো। আগে কি ছিল, একটাই কন্ডাক্টর ছিল, এবার এর পাশে আরেকটা কন্ডাক্টরকে জাস্ট নিয়ে এসেছি, জাস্ট আরেকটা পাশে, ধরে নাও এটা একটা লোহার প্লেট, তার পাশে আরেকটা লোহার প্লেটকে নিয়ে এসেছি। তাহলে এর ইনসাইড সারফেসে নেগেটিভ চার্জ ডিউ টু ইন্ডাকশন হলো এবং আউটসাইড সারফেসে কি তৈরি হলো, পজিটিভ চার্জ তৈরি হলো। আচ্ছা, নেগেটিভ চার্জ কি করবে, এফেক্টিভলি এর চার্জটাকে রিডিউস করবে, আর পজিটিভ চার্জ কি করবে, এফেক্টিভলি এটাকে আবার বাড়িয়ে দেবে। কিন্তু যেহেতু নেগেটিভ চার্জের কাছে আছে, তাহলে কি হবে, পোটেনশিয়ালটা আলটিমেটলি ড্রপ হবে এবং পোটেনশিয়ালকে আবার আগের ভ্যালুতে ফিরে আনার জন্য আমাকে কি করতে হবে, আবার কিছু পরিমাণ কিউ দিতে হবে, অর্থাৎ এর ক্যাপাসিটি কিন্তু বেড়ে গেল। এটাকে আরও কি করে বাড়ানো যায়, নেক্সট আমি কি করলাম, এটাকে গ্রাউন্ড করে দিলাম, দ্যাট ইজ সিম্বল অফ এ গ্রাউন্ড। গ্রাউন্ড করে দিলে কি হলো, আমরা আর্থের পোটেনশিয়াল জিরো ধরে নেওয়া হয় জিরো, তাহলে এই পজিটিভ চার্জটা কিন্তু আর্থ নিউট্রালাইজ হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি হলো, আউটার সারফেসকে আমি গ্রাউন্ড করেছি, পজিটিভ চার্জটা ওখান দিয়ে নিউট্রালাইজ হয়ে গেল এবং এখানে শুধুমাত্র নেগেটিভ চার্জটা থেকে গেল ইনার সারফেস। ফলে এর পোটেনশিয়ালটা আরও কমে গেল এবং আরও বেশি পরিমাণে চার্জ আমি এখানে কিন্তু দিতে পারবো, ফলে লার্জ কোয়ান্টিটি এখানে আমি দিতে পারবো ইলেকট্রিক চার্জ। এই যে দুটো কন্ডাক্টরকে আমি পাশাপাশি আনলাম, দিজ আর কল্ড কোটিংস অফ এ ক্যাপাসিটার, এবং এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে, ক্যাপাসিটারকে বলা হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটার। ক্যাপাসিটার কি শুধু প্যারালাল প্লেটই হয়? না, সিলিন্ড্রিক্যালও হতে পারে, স্ফেরিক্যালও হতে পারে, গোলাকারও হতে পারে, কিন্তু প্রত্যেকেরই প্রিন্সিপালটা হচ্ছে এটাই। ঠিক আছে, তাহলে এই গেল ক্যাপাসিটারের প্রিন্সিপাল। এখানে আরেকটা জিনিস নোট করতে হবে, নোটটা কি, এ সিঙ্গল কন্ডাক্টর অলসো পজেস ক্যাপাসিটি টু স্টোর এ ফাইনাইট চার্জ। তাহলে একটা সিঙ্গল কন্ডাক্টরও কি ধরতে পারি, এটাকে আমি প্যারালাল প্লেট ক্যাপাসিটর হিসেবে ধরতে পারি। সিঙ্গল প্লেট অলসো ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যার আরেকটা প্লেট কোথায় আছে, ইনফাইনাইট আছে। এ সিঙ্গল প্লেট ক্যান অলসো বি considered as a parallel plate capacitor whose another plate is at ধরে নিচ্ছি ইনফিনিটি আছে। তাহলে এটাও আমরা কিন্তু এক্ষেত্রে ধরে নিতে পারি। তাহলে এই হলো ক্যাপাসিটারের প্রিন্সিপাল। তাহলে একটু কুইক সামারি করে নিই। ফার্স্টে আমি কন্ডাক্টর, ইনসুলেটর এগুলো নিয়ে পড়লাম, তারপরে বিহেভিয়ার অফ এ কন্ডাক্টর ইন ইলেকট্রিক ফিল্ড দেখলাম, একটা প্রবলেমও করলাম, এবং তারপরে ফাইনালি ক্যাপাসিট্যান্স কি,
তার ইউনিট কি, আরেকটা জিনিস ডিমেনশন, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, মাত্রাটা। আর প্রিন্সিপাল, তার নীতিটা কি। আরেকটা জিনিস বলে রাখি যে ধরে নাও এই ক্যাপাসিটেন্সের মধ্যে বা এই ক্যাপাসিটরের মধ্যে দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, এখানে ধরে নাও প্লাস দেওয়া আছে এবং এখানে মাইনাস, এটাকে গ্রাউন্ড করা হয়েছে। এর মধ্যে একটা জাস্ট কাঁচের টুকরোকে ঢুকিয়ে দিলাম, গ্লাস। তাহলে কাঁচের টুকরোকে যদি ঢুকিয়ে দিই তাহলে এর ক্যাপাসিটেন্স কি হবে, বাড়বে, কমবে, না এক থাকবে, অর্থাৎ সেম থাকবে? উইল ইনক্রিজ, উইল ডিক্রিজ, অর রিমেন সেম, কি হবে? আর যদি যাই হোক না কেন হবে, তার পিছনে প্রিন্সিপালটা কি? তাহলে এই গ্লাস বা কাগজের টুকরো যাই ঢোকায় না কেন, দিজ আর কল্ড ডাইইলেকট্রিক্স। তাহলে ডাইইলেকট্রিক কি, এগুলো নিয়ে আমি আমার নেক্সট ক্লাসে আবার আসবো। ততক্ষণ অবধি বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখো, টেক্সট বইগুলো ফলো করো এবং বিভিন্ন প্রবলেমগুলো কনসাল্ট করো। কোনো যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করবে। আবার আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো।